মন্ত্রিসভা থেকে টিউলিপের পদত্যাগ, প্লট কেলেঙ্কারিতে শেখ হাসিনা জয় সহ 16 জনের বিরুদ্ধে মামলা। নির্বাচনে সহযোগিতার বিষয়ে জাতিসংঘের মূল্যায়ন শুরু, জুলাই অগস্টেই ভোট চায় বিএনপি। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরের অব্যাহতি, কারা মুক্তিতে বাধা নেই, তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন অভি। জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে চূড়ান্ত হবে বললেন উপদেষ্টা মাহফুজ আলম। আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। দুর্নীতি অনিয়মের অভিযোগে তীব্র সমালোচনার মুখে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দেশটির সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। নিজেই এক্সে পোস্ট দিয়েছেন তিনি। দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে তাকে সরে যাবার জন্য সে দেশে দুর্নীতি বিরোধী জোট আহ্বান জানানোর কয়েক ঘন্টার মধ্যেই তিনি পদত্যাগ করলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের আমলে 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতে অভিযুক্তদের মধ্যে টিউলিপ সিদ্দিক অন্যতম। দুর্নীতি দমন কমিশনের এমন তদন্ত রিপোর্ট সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম ইতোমধ্যে সংবাদ প্রকাশ করে। এর আগে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী জোট প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছিলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করতে। এই তদন্ত চলাকালেই তিনি পদত্যাগ করলেন। টিউলিপ লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের পদে নিযুক্ত করা হয়েছিল। নিয়ামুল আজিজ সাদেক, ইন্টারন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, টিউলিপের পদত্যাগের খবরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে লন্ডনের যে ব্যস্ততম সড়ক সেন্ট্রাল লন্ডনে অবস্থান করছি এবং সেন্ট্রাল লন্ডনে এই খবরটি আসার সাথে সাথেই আমি কিছু প্রতিক্রিয়া জানবার চেষ্টা করেছি। আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকী তার মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবার জন্য তিনি স্যার কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি লেখেন এবং যেটি কিন্তু উনি চিঠি লেখার পরপরই অর্থাৎ কিছু সময়ের ভেতরেই স্যার কিয়ার স্টারমার সেটিকে গ্রহণ করেছেন। তবে আপনি যেটি বলেছেন যে প্রতিক্রিয়ার বিষয়ে আমি একটু পরে আসছি, আগে একটু আমি একটু বলতে চাই যে সেই চিঠিতে আসলে কী ছিল। সেই চিঠিতে টিউলিপ সিদ্দিকের ভিতরে ওঠা যে অভিযোগ, অর্থাৎ তার যে ফ্ল্যাট কেলেঙ্কারি এবং এটা নিয়ে ওঠা যে দুর্নীতি, সেই দুর্নীতি তদন্ত খতিয়ে দেখবার জন্যে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয় এবং তার বিরুদ্ধে যে দুর্নীতির বিষয়ে টিউলিপ সিদ্দিক কিন্তু নিজেও চেয়েছেন যে তার বিরুদ্ধে যে ওঠা যে দুর্নীতি সেটি সত্যকে মিথ্যা সেটির জন্য একটি সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এবং সেজন্য কিন্তু তার সেই তদন্ত কিন্তু ব্রিটিশ সরকারের পক্ষ থেকেই শুরু হয়েছিল এবং আপনি জানেন যে এই তদন্ত কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। সুতরাং শেষ হওয়ার ভেতরেই আমরা দেখলাম যে আজকে হঠাৎ করেই টিউলিপ সিদ্দিকী তার পদ থেকে সরে দাঁড়ালেন। অর্থাৎ সেই সরে দাঁড়ানোর মধ্যে দিয়ে যেটি তার চিঠিতে লিখেছেন, অনেকগুলো কথা লিখেছেন, তার ভিতরে উল্লেখযোগ্য যেটি সেটি হচ্ছে যে যুক্তরাজ্য সরকারের যে নীতি আদর্শ সেই আদর্শকে ধারণ করেই তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেন, যেন তাকে নিয়ে যে বিরোধী পক্ষ যে কথা বলছে, অর্থাৎ বিরোধী দল তাকে বারবার কটাক্ষ করছেন এবং তার সরে দাঁড়ানোর ব্যাপারে বেশ কিছু কথাবার্তা পার্লামেন্টে আলোচনা হচ্ছে, এই নিয়ে সরগরম এবং ব্রিটিশ পত্রিকাগুলো প্রায় প্রতিদিনই ফলো করে এই নিউজগুলো প্রচার করছেন। সুতরাং এই বিষয়গুলো যেন ভবিষ্যতে না হয় এবং তিনি তার অবস্থানকে স্বচ্ছ রাখার জন্য তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেন। অর্থাৎ তিনি এটা মাথায় নিয়ে যে তিনি সরে দাঁড়ালেন বিষয়টা তিনি সেটি বলেননি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তিনি তার অবস্থানে এখনও অটল আছেন, অর্থাৎ তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নন এবং তিনি সেই যে প্রক্রিয়াটা অর্থাৎ তার যে তদন্ত সেই তদন্তটা চালিয়ে নেওয়ার জন্য তিনি কিন্তু আহ্বানও জানিয়েছেন। তবে এ বিষয়ে এই খবরটি জানার পরই ব্রিটিশ কমিউনিটি, আপনি যে প্রশ্ন করেছিলেন কথা যে ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটিতে আসলে অবস্থানটা কী, আপনারা জানেন যে স্যার কিয়ার স্টারমারের যে দল অর্থাৎ লেবার পার্টি, সেই লেবার পার্টি কিন্তু বাংলাদেশি অনেক
বংশোদ্ভূত যেমন এমপিরা রয়েছেন, তেমনি কিন্তু বাংলাদেশি অনেক সদস্য কিন্তু সেই লেবার পার্টির সমর্থক। আজকে আমরা লেবার পার্টির একজন সদস্য, বাংলাদেশি কমিউনিটি নেতা মুজিবুর রহমান মুজিব, তার সাথে কথা বলতে চাই এবং তার মুখ থেকে আপনি শুনুন যে আসলে বাংলাদেশি কমিউনিটির প্রতিক্রিয়া কি। আমি এখন কথা বলছি জনাব মুজিবুর রহমান মুজিব, যিনি লেবার পার্টির একজন সদস্য। যে এই যে খবরে আপনার পার্টিরই একজন মন্ত্রী টিউলিপ সিদ্দিকী তিনি পদত্যাগ করলেন, সে বিষয়ে আসলে বাংলাদেশি কমিউনিটি কি ফিল করছে? দেখেন, আমরা শোনার পরে সবাই বাংলাদেশি, সবাই মতো আমি নিজে একজন আমাদের এরপরে আমরা এখানে জব করছি। দেখেন, আমরা এখানে অনেক কষ্ট করে আমাদের বাংলাদেশি রাজনীতিগুলো প্রতিষ্ঠিত করছি, অনেক কাউন্সিলর বিন্দু বানাচ্ছি, অনেক এমপিরা, অনেক সংসদ সদস্য হচ্ছেন। আমি মনে করি একটা আমাদের জন্য একটা দুঃখজনক প্রভাব হবে যাহাতে উনি যদি দোষী হন। আমি কিন্তু এইটাই বলবো লেবার পার্টির আমাদের লিডারকে, আমাদের প্রাইম মিনিস্টারকে বলবো এটাই, অতি সত্যি তথ্য করে আর মনে করা যায় তথ্য করে এগুলোকে ইনভেস্টিগেশন করে বার করা উচিত, যাহাতে আমি মনে করি আগামীতে এই ধরনের কোনো ধরনের দুঃখজনক ব্যাপার আসুক না। আমরা এটা খুবই দুঃখজনক, লজ্জিত ফিল করতেছি এটার জন্যেই, যাহাতে আমাদের একজন ইয়াংগেস্ট এমপি হয়েছিল, এর মধ্যে সে মিনিস্টার। আপনি লজ্জা বোধ করছেন? আমি লজ্জা বোধ করছি, খালি আমি একা নয়, আমাদের কমিউনিটির প্রতিক্রিয়া আমরা সবাই কিন্তু লজ্জা ফিল করতেছি এটার জন্য, দুঃখজনক ব্যাপার। কারণ আমরা ওনাকে ভোট দিয়েছি কারণ এজ এ বাংলাদেশি হিসাবে এবং বিদেশ বাংলাদেশি হিসাবে, যাহাতে উনি এখানে প্রতিনিধিত্ব করতে পারেন। কিন্তু দেশের বাংলাদেশের রাজনীতির সাথে উনি জড়িত হইয়া দুর্নীতির সাথে যে উনি চলে যাবেন, সেটা আমরা চিন্তাই ভাবনাই করি। টিউলিপের পদত্যাগে লন্ডনে বাংলাদেশ কমিউনিটির প্রতিক্রিয়া সম্পর্কে জানছিলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট নেয়ার অভিযোগে দুদকের করা পৃথক দুটি মামলার মোট আসামি 16 জন। মামলার এজাহারে বলা হয়, ঢাকায় আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে শেখ হাসিনা ক্ষমতাকে কাজে লাগিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের এবং ছেলে জয়ের নামে 10 কাঠা করে প্লট বরাদ্দ করেন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের নানা তথ্য উঠে আসছে সরকারি তদন্তসমূহে। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক কেলেঙ্কারি সহ অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল শেখ হাসিনার পরিবারের সদস্যরাও। পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে 10 কাঠার দুটি সরকারি প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, হলফনামায় তথ্য গোপন করে পূর্বাচলে নিজের এবং ছেলে জয়ের নামে প্লট নেন শেখ হাসিনা, যা আইনত অবৈধ। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নিজ পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনের সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রুলস এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। প্লট দুর্নীতিতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে। শেখ হাসিনা এবং জয় ছাড়াও মামলায় গৃহায়ন ও রাজুকের 14 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগেও এর আগে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকের হোসেন গালিব এই আদেশ দেন। দুদক জানায়, এসকে সুরের বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য পেয়ে তাকে দুদকে ডাকা হলে তিনি হাজির হননি। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করা হয়। ক্ষমতার পালা বদলের পর গত 23শে ডিসেম্বর আর্থিক অনিয়মের অভিযোগে এসকে সুরের বিরুদ্ধে মামলা করে দুদক। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। এসকে সুর চৌধুরী 2018 সালে জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাবার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনে কমিশনের কি কি সহযোগিতা প্রয়োজন তার মূল্যায়ন শুরু করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। নির্বাচন কমিশন সুশীল সমাজ, শিক্ষাবিদ এবং রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে 10 দিনের মধ্যে মূল্যায়ন শেষ হবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত সংস্থাটির প্রতিনিধি দল। মঙ্গলবার নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসির সচিব জানিয়েছেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। মোকসেমুল হাসানের রিপোর্ট। নিউ ইয়র্ক থেকে ঢাকা সফরে আসা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি দল প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং পরে 4 নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, নির্বাচন কমিশন জাতিসংঘকে চিঠি দিয়ে কারিগরি সহায়তা চেয়েছে। এ ব্যাপারে 10 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সাথে কথা বলে মূল্যায়ন সম্পন্ন করা হবে। We're trying to understand what the needs of the Election Commission are and understand how the Election Commission would like to run the elections. There's already work in terms of updating the electoral roll. There's door-to-door work that's happening, and there's some technology that might be needed there. There's some requests for training, but we're still consolidating, trying to understand. Then when we have the recommendations, we will go to the Election Commission, and then they will decide what makes sense in terms of the support to Bangladesh. আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। নির্বাচন প্রক্রিয়ার জন্য ইউএনডিপির কাছে কমিশনের সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব বলেন, এই সহায়তার মধ্যে রয়েছে হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও যোগাযোগ উপকরণের উন্নয়নের মতো কিছু বিষয়। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের জুলাই অগাস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলটি মনে করে নির্বাচন বিলম্ব হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের বিপক্ষে দলটি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইমরুল হাসানের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন, যাতে দলটির পক্ষ থেকে বলা হয় দ্রুত জাতীয় নির্বাচন না হলে সংকট বাড়বে। তাই চলতি বছরেই নির্বাচনের দাবি জানায় বিএনপি। যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং আমার মনে হয় না যে এটা আপনার আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন ইস্যুতে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির খুব বেশি মতানৈক্য নেই বলে দাবি করেন মির্জা ফখরুল। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় না। লোকাল গভর্নমেন্ট দেশ চালায় না, ওরা তো লোকাল গভর্নমেন্ট চালায়, দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়।
সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ক্ষমতায় গেলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করবে না বিএনপি, এমন সন্দেহ উড়িয়ে দেন তিনি। আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন, আপনারা ফ্যাসিজম এগেইনস্ট হোম? এগেইনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বিএনপি। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া শারীরিক ও মানসিক দিক থেকে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। এর ফলে বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। হাসান জাবেদের রিপোর্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্রের চোরাচালানটি আটক করা হয় 2004 সালে চট্টগ্রামের CUFL ঘাট থেকে, যেখানে অস্ত্র ভর্তি 10টি ট্রাক জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা দেশ এবং দেশের বাইরে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। সেই ঘটনায় অস্ত্র আটক এবং অস্ত্র চোরাচালানের 2টি মামলা হয়। গত 18 ডিসেম্বর অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দেয় হাইকোর্ট। বাকি ছিল অস্ত্র চোরাচালান মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানি শেষে বাবর সহ 5 আসামিকে খালাস দেয় একই আদালত। এই মামলায় 14 জনের সাজা হয়েছিল। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন গোয়েন্দা সংস্থা NSA এর সাবেক ডিজি রেজ্জাকুল হায়দার চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন এবং মহসিন তালুকদার ও এনামুল হক। এই রায়ের মাধ্যমে আসামিরা ন্যায় বিচার পেয়েছেন বলে জানান তাদের আইনজীবীরা। 2টো মামলায় 2 বার মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। অতঃপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। এছাড়া অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবনের পরিবর্তে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে 14 বছর এবং আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে 10 বছর করে সাজা দিয়েছে হাইকোর্ট। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার চার্জশিটভুক্ত একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিনুর আক্তার এ রায় দেন। কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর 1 নম্বর চীনমৈত্রী সেতুর 11 নম্বর পিলারের পাশে 2002 সালে 10 নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযুক্ত হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, এমনটি জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজএম জাহিদ হোসেন বলেছেন, শুক্রবারের মধ্যে তার মেডিকেল রিপোর্ট হাতে পাবার পর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। মঙ্গলবার লন্ডন হাসপাতালের সামনে সাংবাদিকদের দেয়া ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন। বেগম খালেদা জিয়া সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন ডক্টর জাহিদ। আমি আপনাকে বলবো উনি চিকিৎসাধীন আছেন, স্টেবল আছেন। আপনাকে এইভাবে আগের চেয়ে ভালো আছেন এই বাংলাটি আমি বলতে রাজি না। যুক্তরাষ্ট্র থেকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে আসবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনারা এখনো নিচ্ছেন? আর বিষয়টা বুঝতে হবে তো আপনাদের। বিষয়টা হচ্ছে যে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ হতে হতে আগামী ফ্রাইডের মধ্যেও হবে কিনা, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তার পরবর্তীতে ওনারা ডিসিশন নিতে পারবেন যে কি ধরনের চিকিৎসা করা যাবে। যদি প্রয়োজন হয়, যদি আসতে লাগে, তখন ইফ দে ফিল, এটা তো আমরা বললে হবে না, বিষয়টা হচ্ছে ওনাদের যে প্রটোকল আছে, সে ইফ দে ফিল নো প্রবলেম।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 10 বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এই মামলার রায় আজ বুধবার ঘোষণা করবে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেয়া সাজা স্থগিত করে আদালত। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত। এ নিয়ে বৃহস্পতিবার সব রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠক করবে সরকার। চূড়ান্ত হবে ঘোষণাপত্রের আধেয় এবং প্রকাশের তারিখ। উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেন, এই ঘোষণাপত্র ধরেই সরকার একটি আইনি দলিল প্রস্তুত করবে। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। গত 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সরকারকে 15 জানুয়ারির আলটিমেটাম দিয়ে তা থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই প্রেক্ষিতে বিষয়টিতে উদ্যোগী হয় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার ছিল আলটিমেটামের শেষ দিন। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেন এ প্রসঙ্গে। জানান, রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্র দেওয়ার বিষয়ে একমত। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হবে ঘোষণাপত্রের বিষয়বস্তু ও তা প্রকাশের সময়। যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। উপদেষ্টা মাহফুজ আরও বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সবার মতামত ও ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র জারি করা হবে। সরকার ভিতরে আলোচনা পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে প্রোক্লেমেশনকে ধরে আমরা একটা লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সবকিছু মিলে। এটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জনগণ থেকে আসার আগে আমরা করতে পারছি না। এটা আমরা মনে করি যেটা জনগণ থেকে আগে আসুক, সবাই মিলে যেটা প্রোক্লেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করব। সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, 4টি সংস্কার কমিশন বুধবার তাদের চূড়ান্ত রিপোর্ট দিবে। অ্যাডভাইজার আসবেন। আমরা কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নোয়াখালীতে গ্রেফতারের পর যৌথ বাহিনীর মারধরে আব্দুর রহমান নামে এক যুবদল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে সোনাইমুড়ির হীরাপুর গ্রামে অভিযান চালায় যৌথ বাহিনী। গুলি অস্ত্রসহ গ্রেফতার করা হয় রহমান সহ দুজনকে। পরে তাদের সোনাইমুড়ি থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানিয়েছেন, সে সময় 2 যুবকের অবস্থা গুরুতর ছিল। বিকেলে পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভিড় করেন স্থানীয় যুবদল কর্মীরা। তবে নিহত রহমান ও আহত হাবিবের বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাদের গ্রেফতারের পর ব্যাপক মারধর করা হয়, এতে মারা যান আব্দুর রহমান। কক্সবাজারে খুলনা সিটির সাবেক কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপু হত্যার 5 দিন পর সরাসরি জড়িত 3 আসামিকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারী রয়েছেন। তাদের সবার বাড়ি খুলনায়। কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লাহ বলেন, গোপন তথ্যে সোমবার মধ্যরাতে হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের গ্রেফতার করা হয়। বুধবার সংবাদ সম্মেলনের এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনে খুলনা সিটির সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করা হয়। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর।
কোরিয়ান ইপিজেটের ভূমি সংক্রান্ত জটিলতা অবিলম্বে নিরসন করে বিনিয়োগ সংক্রান্ত সরকারি সকল সংস্থাকে একটি ছাতার নিচে নিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। কোরিয়ান ইপিজেটের মূল বিনিয়োগকারী কোরিয়ার প্রতিষ্ঠান ইয়ংওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সুং এর নেতৃত্বে একদল ব্যবসায়ী প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেখা করতে যান। এ সময় কিহান সুং ইপিজেটের জমি সংক্রান্ত কিছু জটিলতার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে বলে তাদের আশ্বাস দিয়েছেন। কোরিয়ান ইপিজেট বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি প্রতিষ্ঠানের জন্য একটি আদর্শ হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস। বলেন, এ ধরনের বৃহৎ বিনিয়োগ হলে কর্মসংস্থানের প্রচুর সুযোগ সৃষ্টি হবে। একই সাথে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার শ্রম আইন সংশোধন করবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজধানীর মগবাজারের কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় 70 জন নতুন কুরআনের হাফেজ ছাত্রদের পাগড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে মগবাজারের নয়াটোলায় অবস্থিত বায়তুল মামুর জামে মসজিদে ইসলামী বয়ান অনুষ্ঠান শেষে এই আয়োজন করা হয়। বক্তারা বলেন, কুরআনে হাফেজরা সমাজের আসল দিশারি। আল্লাহ তাদের অন্তরে কুরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কুরআনের আয়াত এলাকার সকল মুসল্লিদের মুগ্ধ করবে। তাদের দেখে সবাই কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে বলে আশা করেছেন তারা। এ ধরনের আয়োজন প্রতি বছর অনুষ্ঠিত হলে শিশু কিশোররা কুরআন শিক্ষার প্রতি আরও আগ্রহী হবে বলে মনে করছেন এলাকাবাসী। প্রবাসীদের সৌদি আরব নেওয়ার নামে ইব্রাহিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানিয়েছেন, রিয়াদের সংবাদ সম্মেলনে সৌদি প্রবাসী চট্টগ্রাম রাঙ্গুনিয়ার খন্ডলিয়া পাড়ার ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ করা হয়। ইব্রাহিমের প্রতিবেশী জামাল উদ্দিন এবং রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরের সোনারগাঁও গ্রামের সেকান্দার আলম দাবি করেন, ইব্রাহিম ভালো কাজের প্রলোভন দেখিয়ে সৌদি নিলেও প্রতিশ্রুতি কাজ পাননি। অনেকেই প্রতিবাদ করতে গেলে হুমকি এবং নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেছেন তারা। সৌদি দূতাবাসে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এনটিভি প্রতিনিধির কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইব্রাহিম। কাতারে বাড়ছে প্রবাসীদের বিনিয়োগ, এতে তৈরি হচ্ছে বাংলাদেশিদের কর্মসংস্থান। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানিয়েছেন, দোহার পুরাতন গানিগে নজম হাইপার মার্কেটের পাশে বাংলাদেশি 2 তরুণ উদ্যোক্তা মনোয়ার হোসেন এবং জাহাঙ্গীর আলমের উদ্যোগে বিল্ডিং কনস্ট্রাকশন সামগ্রীর শোরুম এলিনা ট্রেডিং অ্যান্ড সার্ভিস কোম্পানি দ্বিতীয় শাখার যাত্রা শুরু হয়েছে। কোম্পানি স্পন্সর মোহাম্মদ নাসিরকে সাথে উদ্বোধন করেন কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ মালেক এবং সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়েজ সহ অন্যান্যরা। ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপের পদত্যাগ, প্লট কেলেঙ্কারিতে শেখ হাসিনা জয় সহ 16 জনের বিরুদ্ধে মামলা। নির্বাচনের সহযোগিতার বিষয়ে জাতিসংঘের মূল্যায়ন শুরু, জুলাই অগাস্টেই ভোট চায় বিএনপি। 10টা কষ্ট মামলায় বাবরের অব্যাহতি, কারা মুক্তিতে বাধা নেই। তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন অভি। জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে চূড়ান্ত হবে বললেন উপদেষ্টা মাহফুজ আলম। এই ছিল এনটিভির মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।